ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ কিভাবে করতে হবে আজকে আমি তোমাদের শেখাবো। মনে রাখবে যে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে পরীক্ষায় যত ধরনের নেরেশন চেঞ্জ আসুক না কেন তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ এর তিনটি কিন্তু নিয়ম আছে। তার মধ্যে থেকে ওই তিনটি নিয়মের মধ্যে থেকে একটি নিয়ম আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ নিয়ম এক নাম্বার নিয়মটির নাম হচ্ছে V1 প্লাস অবজেক্ট দিয়ে। অর্থাৎ এই নিয়মটাতে প্রথমে ইনভার্টেড কমার মধ্যে নেরেশন ইনভার্ট করার মধ্যে প্রথমে V1 মানে ভার্বের এক নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর একটা অবজেক্ট, একটা দুইটা তিনটা অবজেক্ট থাকতে পারে। ওকে, আচ্ছা তারপর এবার দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে আমাদের মনে রাখতে হবে এই ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। যেমন এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে ওইখানে ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা ডেট বসাতাম, তাই না? আর ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে আমরা সেখানে ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ বা ডব্লিউএস কোশ্চেন বা হোয়েদার বা হাউ এগুলো বসাতাম, তাই না? এখানে কিন্তু টু বসাতে হবে। তারপরে দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স নেরেশন চেঞ্জের নিয়ম একটার মধ্যে মনে রাখতে হবে প্রশ্নে যদি সেইড বা সেইড টু থাকে তাহলে সেই সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা অর্ডারড বা অ্যাডভাইসড আমরা কিন্তু লিখব। বুঝতে পারলাম? হ্যাঁ, তবে এখন বিষয় স্যার আপনি তো লিখে দিলেন যে এখানে সেইড বা সেইড টু এর পরিবর্তে কখনো কখনো অর্ডারড বসবে, কখনো কখনো অ্যাডভাইসড বসবে। আমরা কি করে বুঝতে পারবো যে আমরা কোনটা বসাবো? দেখো ইনভাইটেড কমার মধ্যে যে কথাটা থাকবে তার মানেটা অর্থটা যদি আদেশমূলক অর্থ হয় তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে অর্ডারড বসাতে হবে। দেখো এখানে আমি আদেশ লিখে দিয়েছি। এবং যদি উপদেশমূলক কথা হয়, অর্থটা উপদেশ বুঝায়, তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে অ্যাডভাইসড লিখতে হবে। বুঝতে পারলাম? একটা প্রশ্ন দিয়েছি আমি, দেখো কি বলেছে, দ্য টিচার সেইড টু মি, শিক্ষক মহাশয় আমাকে বলেছিল। কি বলেছিল? কিপ সাইলেন্স, চুপ করো, চুপ করে থাকো। কিপটা ভার্ব ইগনোর ফর্ম, সাইলেন্সটা অবজেক্ট। এবার এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আমরা কি করে বুঝতে পারবো? এই ইনভার্টেড কমার মধ্যে দেখো, এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে না এখানে ইনভার্ট কমা, ইনভার্ট কমার মধ্যে প্রথমে কিপটা হচ্ছে V1 আর সাইলেন্সটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে V1 অবজেক্ট ইনভার্ট কমার মধ্যে থাকবে, এটা আছে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই প্রশ্নটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। আমি কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম তিনটি আছে, আর আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের তিনটি নিয়মেই শিখাবোইতে ছাড়বো, একদম তোমাদের বুঝিয়েই দিব একদম। এবার আমরা উত্তরটা করব এই নিয়ম এক দিয়ে। কখনো কখনো অর্থটা আদেশ হবে, কখনো কখনো অর্থটা উপদেশ হবে। তাহলে একটা টিচার আমাকে বলেছিল কিপ সাইলেন্ট, চুপ করে থাকো। শিক্ষক আমাকে বলেছিল, এটা কি উপদেশ দিয়ে বলেছিল না আদেশ দিয়ে বলেছিল? আদেশ। তাহলে আমরা এবার ভাঙিয়ে লিখবো। দেখো দ্য টিচার তে দ্য টিচার লিখলাম, দেখো দ্য টিচার তে দ্য টিচার লিখলাম, এই সেট টুটার পরিবর্তে করে দিলাম অর্ডার। এই তো বুঝতে পারছো? তারপর মি তে মি লিখলাম, লিখেছি, মি তে মি লিখলাম। এবার আছে দেখো ইনভার্ট কমা, এই ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে। ওকে, তারপর যা আছে তাই, কিপ তে কিপ আর সাইলেন্স তে সাইলেন্স। দেখো উত্তরটা হয়ে গেছে। মনে হচ্ছে কি খুব কঠিন? খুবই সহজ কিন্তু। তাহলে মনে রাখতে হবে এই কথাটা এটা আদেশ বুঝাচ্ছে না উপদেশ বুঝাচ্ছে। যদি এটা উপদেশ বুঝাতো তাহলে সেট টু এর পরিবর্তে এখানে অ্যাডভাইসড হয়ে যেত, তাই না? এবার টু কেন? দেখো আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, 2 নম্বর উদাহরণ, দ্য পুলিশ সেইড, ওকে কমেন্ট শুরু, ওবে দ্য ট্রাফিক রুলস, ওবে দ্য ট্রাফিক রুলস মানে ট্রাফিক আইন মেনে চলুন, মেনে চলো। তাহলে এই যে বোঝা যাচ্ছে ট্রাফিক আইন মেনে চলা, হ্যাঁ এটা উপদেশ। ওকে, তাহলে আমরা উত্তরটা কিভাবে করব? দেখো এটাও কিন্তু ওবেটা হচ্ছে V1 আর এটা টোটালটাই অবজেক্ট মনে করো। তাহলে V1 অবজেক্ট মানে এটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, তাই না? আমরা উত্তরটা কিভাবে করব? দা পুলিশতে দা পুলিশ লিখলাম। আচ্ছা সেইটা আমি এখানে যেহেতু এটার মানেটা অর্থটা উপদেশ বুঝাচ্ছে সেই কারণে আমি সেটটার পরিবর্তে অ্যাডভাইসড লিখে দিলাম। ওকে, এবার তারপর দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। এবার যা আছে তাই, ওবে তে ওবে, দা তে দা ট্রাফিক
তে ট্রাফিক আর রুলস তে রুলস। ওকে, বুঝতে পারলে তো আমি কি বললাম? দেখো একদম সহজ ভাবে আমি তোমাদের নিয়মটা বুঝিয়ে দিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন 3টি নিয়ম আছে, তার মধ্যে নিয়ম 1 এটা কিন্তু। ওকে, আচ্ছা এটা টুকে নাও, তোমরা টুকে নাও। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, আরেকটা উদাহরণ দেখো। যেমন বললাম হি সেড টু মি, হি সেড টু মি, ওবে দিয়ে দিচ্ছি, ওবে ইয়োর প্যারেন্টস। হি সেড টু মি ওবে ইয়োর প্যারেন্টস, তার মানে দেখো সে আমাকে বলেছিল, হ্যাঁ, ওবে ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সর্বদা মেনে চলবে, তোমার পিতামাতার কথা শুনবে, তোমার পিতামাতাকে মেনে চলবে। ওকে, তাহলে এটাকে আদেশ না উপদেশ? উপদেশ। তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমরা এখানে উত্তরটা লিখবো হি তে হি সেড টুটা হয়ে যাবে অ্যাডভাইসড, কারণ যেহেতু এর মানেটা হচ্ছে উপদেশ, সেই কারণে হিতে হি সেড টু এর পরিবর্তে লিখবো অ্যাডভাইসড, আর মিতে মি। ওকে, ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে, আর ওবেতে ওবে। এবার কিন্তু একটা দেখো, এখন দেখো ইয়োর আছে, এরকম যদি কোনো শব্দ পড়ে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, এগুলো হ্যাঁ এগুলো চেঞ্জ করতে হয়। ইয়োর মানে কিন্তু মিটাকে বোঝাচ্ছে, ওই জন্য ইয়োরটা আমি মাই করে দিলাম, মাই, আর প্যারেন্টস তে প্যারেন্টস। দেখো অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম 1 আমি তোমাদের হচ্ছে নিয়মটা লিখে দিলাম, এর কি কি নিয়ম আছে এই নিয়মটা লিখে দিলাম। ওকে, এটা নিয়ম। আর নিচে দেখো আমি 3টা এক্সাম্পল দিয়েছি, 3টা উদাহরণ দিয়েছি। একদম বিষয়টা ভালোভাবে বুঝে নাও, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই জায়গায় আমি বুঝতে পারিনি। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম 2। ওকে, এই নিয়মটির নাম দিয়েছি আমি প্লিজ দিয়ে। অর্থাৎ পৃথিবীতে যত প্লিজ দিয়ে ন্যারেশন চেঞ্জ আছে এই নিয়মটার সাহায্যে আমরা কিন্তু উত্তরটি করতে পারবো, এবং ইনভার্ট কমার শুরুতেই এই প্লিজ কথাটা থাকবে, ওই জন্য আমি নাম দিয়েছি প্লিজ দিয়ে ন্যারেশন চেঞ্জ। এটা কিন্তু ইম্পারেটিভের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা এইবার যদি প্লিজ দিয়ে ন্যারেশন চেঞ্জ আসে তাহলে মনে রাখতে হবে সেড বা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাতে হবে, আর এই রিকোয়েস্টেড মানে হচ্ছে অনুরোধ, এবং ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে। যেমন 1 নাম্বার, the man said to me please, the man said to me please come in, the man said to me please come in। দেখো লিখে নাও, প্রশ্নটা লিখে নাও। এবার দেখো এই প্রশ্নটা আমি একটা প্রশ্ন দিয়েছি, দেখো the man said to me please come in, এটা কিন্তু প্লিজ দিয়ে ন্যারেশন চেঞ্জ, তাই না? এবার আমরা উত্তরটা করবো, দেখো দামেন তে দামেন লিখবো, দামেন তে দামেন লিখবো, যেহেতু প্লিজ দিয়ে ন্যারেশন ওই কারণে সেড টু এর পরিবর্তে আমি লিখে দিয়েছি, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড হবে, এটা আমি রিকোয়েস্টেড লিখলাম, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, দামেন রিকোয়েস্টেড মি। ওকে, ইনভার্ট কত তুলে দিয়ে টু, ইনভার্ট কত তুলে দিয়ে টু, এবং প্লিজটার কাজ করতে হয় না, প্লিজটা লিখতে হয় না, প্লিজটা বসাতে হয় না, তবে কাম তে কাম আর ইন তে ইন হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি 2 নাম্বার, the boy said please give me your book, প্লিজ গিভ মি ইয়োর বুক। দেখো আমি দিয়েছি, তাহলে এটার উত্তর কি করব? এটার উত্তর কি করব দেখো, এবার দেখো দা বইতে দা বই লিখবো আমরা, এখানে দা বই আছে, দা বইতে দা বই লিখবো, ঠিক আছে? যেহেতু ন্যারেশনটা প্লিজ দিয়ে সেই কারণে সেইট এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখবো। ওকে, রিকোয়েস্টেড লিখবো, তারপর ইনভার্ট কমা তুলে দিয়ে টু লিখবো। ওকে, প্লিজ এর কাজ করতে হয় না, প্লিজটা আমরা লিখবো না, তারপর লিখবো গিভ, GIVE গিভ। এবার এই মি আছে, মি, এই মিটা কাকে বোঝাচ্ছে? ছেলেটাকে বোঝাচ্ছে, ওই কারণে আমরা মিটা পরিবর্তে হিম লিখবো। আছে এবার ইয়োর,
ইয়রটা কাকে বোঝাচ্ছে? ইয়র মানে তোমার, এখানে কাকে বোঝাচ্ছে? ইয়রটা নিজেকে ধরে নিতে হবে, ইয়রটা হয়ে যাবে মাই, মাই বুক। ওকে, আচ্ছা দেখো আরেকটা 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ দেখো, দেখো অরূপ, একটা নাম দিলাম, হ্যাঁ নাম দিয়েও আসতে পারে। অরূপ said to her friend, অরূপ said to her friend, দেখেছো? দেখো প্লিজ, প্লিজ লেখো, লেখো অরূপ said to her friend, প্লিজ go out now, প্লিজ go out now। দেখো তাহলে এখানে কি বলা হয়েছে? অরূপ said to her friend, অরূপ তার বন্ধুকে বলেছিল প্লিজ go out now, এখন তুমি বাইরে যাও, অনুগ্রহ করে বলছি বাইরে যাও। তাহলে এটা প্লিজ দিয়ে নেরেশন। তাহলে আমরা উত্তরটা করব কিভাবে? উত্তরটা অরূপকে সাজাবো, অরূপতে অরূপ, পরীক্ষা কিন্তু নেরেশন যে কোনো নাম দিয়ে আসতে পারে। অরূপতে অরূপ, সেট টুটা হয়ে যাবে, যেহেতু প্লিজ আছে ওই কারণে রিকোয়েস্টেড হয়ে যাবে, REQUESTED, রিকোয়েস্টেড। তারপরে হার ফ্রেন্ড তে হার ফ্রেন্ড হয়ে যাবে। ওকে, তবে ইনভার্ট করা তুলে দিয়ে টু, প্লিজের কাজ করতে হয় না, প্লিজটার কাজ করতে হবে না। গো, তারপর প্লিজ, তারপর গো আছে, গো তে গো, আউট তে আউট। আর এবার নেরেশনে যদি নাও থাকে তাহলে ওইটা কি করতে হয়? দেন লিখতে হয়। ছকটাতে আমি দিয়েছিলাম ছক, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, হ্যাঁ দিস থাকলে দ্যাট হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। ওকে, এগুলো তোমার জানতে হবে। এগো থাকলে বিফোর হয়, এগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ এর 3টি নিয়মের মধ্যে থেকে 2টি নিয়ম শিখলাম। এখন আমরা শিখব নিয়ম 3 এবং লাস্ট নিয়ম। এবার দেখো নিয়ম 3, এই নিয়ম 3টির নাম আমি দিয়েছি ডু নট দিয়ে বা ডোন্ট দিয়ে নেরেশন। এ দেখো এই ডু নট আর ডোন্ট একই জিনিস, কিন্তু যখন আমরা ডু নটটা একসঙ্গে লিখবো তখন হয়ে যায় ডোন্ট, আর ডোন্টটাকে যখন আমরা ভাঙিয়ে লিখবো তখন হয়ে যায় ডু নট। ইনভার্ট করার শুরুতেই ডু নট থাকতে পারে বা ডোন্ট থাকতে পারে। ওকে, নিয়ম 3, এটা কিন্তু লাস্ট। এবার এটাতে কি বলা হয়েছে? এটাতে হচ্ছে সেড বা সেট, এটা দেখো সেড বা সেট টু এর পরিবর্তে ফরবেড বসবে, ফরবেড। ওকে, এর মানে হচ্ছে নিষেধ, এবং ইনভার্ট করা তুলে দিয়ে টু বসবে। ওকে, যেমন 1 নাম্বার হচ্ছে ফাদার, লিখো লিখো লিখো, ফাদার said to his son, বাবা তার ছেলেকে বলল don't run in the sun। দেখো বাবা তার ছেলেকে বলল, হ্যাঁ don't run in the sun, মানে রৌদ্রের মধ্যে দৌড়াইও না। তাহলে দেখো এই প্রথমে ডু নট আছে বা ডন্ট আছে, এরকম যদি প্রথমে ডু নট বা ডন্ট দিয়ে নেরেশন আসে তাহলে এই নিয়মটা দিয়েই আমাদেরকে উত্তরগুলো করতে হবে। তাহলে উত্তরটা কিভাবে করব? দেখো ফাদারতে ফাদার লিখলাম, ফাদারতে ফাদার লিখলাম, সেট টুটা আমি বলে দিয়েছি, সেট টুর পরিবর্তে ফরবেড হবে, ফরবেড লিখে দিলাম। ওকে, তারপর হিজ সন তে হিজ সন লিখে দিলাম, হিজ সন তে হিজ সন, ইনভার্ট করা তুলে দিয়ে টু করলাম। ওকে, টু দিয়ে দিলাম, কারণ এই নিয়মে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, 3টি নিয়মে ইনভার্ট করা তুলে দিয়ে টু হবে। টু দেওয়ার পর ডন্ট, যেমন এর আগেটাতে ছিল প্লিজ লিখতে হয় না, এর আগে ছিল না প্লিজ এ কাজ করতে হয় না, প্লিজ লিখতে হয় না, এখানেও কিন্তু ডন্ট বা ডু নটটা লিখতে হবে না। ওকে, তাহলে আমরা রানটা ডাইরেক্ট লিখবো, রান ইন দা সান, রান ইন দা সান। দেখো প্রথম উদাহরণটা কিন্তু আমাদের হয়ে গেল নিয়ম দিয়ে। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। দ্য গার্ডেনার said to the boy, এটা করতে দেখো তো, দ্য গার্ডেনার said to the boy do not pluck the flower, do not pluck the flower। গার্ডেনার মানে মালি,
মালিটি ছেলেটিকে বলল ফুল তুলবে না বা ফুলটি তুলবে না। ওকে, দেখে নাও, ফুলটি তুলবে না, দেখে নাও ভালোভাবে। এটার উত্তর এখন কিভাবে আমরা করব? দেখো উত্তরটা খুব ইজি, খুব সহজ। হ্যাঁ উত্তর করো করো করো, উত্তর করো না, কে কে উত্তরগুলো করতে পারবে করো। আমি তোমরা এখানে উত্তরটা করে দিচ্ছি। দা গার্ডেনার, সেট টুটা হয়ে যাবে ফরবেট। দা বইতে দা বয়। ওকে, ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে, ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে। তারপরে ডু নটের কাজ বা ডন্টের কাজ করতে হয় না, ওটা আমরা লিখবো না, ওর পরের অংশটা লিখবো। প্লাকতে প্লাক, দাতে দা, ফ্লাওয়ারতে ফ্লাওয়ার। আমি একটা এই 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 নিয়ম দিয়ে একটা তোমাদের আমি দিচ্ছি, যে তোমরা উত্তরটি করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে দিবে। আমি উত্তরটি ঠিক না ভুল আমি তোমাদের জানিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমরা প্রয়োজন হলে আমাকে এই যে প্রশ্নটা আমি দিব, এটা উত্তর তোমরা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি 9733383763। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে গ্রামারটা আছে এটা পাঠাই দিবে। দেখো আমি দিচ্ছি, দেখো, প্রিয়া said to him, প্রিয়া said to him, দেখো, do not hate the poor man। দেখো, প্রিয়া said to him, do not hate the poor man, এটা উত্তর করে দেখাবে। হ্যাঁ, poor man, POORMAN, do not hate the poor man, মানে প্রিয়া তাকে বলেছিল যে গরিব লোককে ঘৃণা করো না। এটার উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে লিখে উত্তরটা পাঠিয়ে দিবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তরটা লিখে দিয়ে দিবে।